গণভোটের রায়ের ব্যাপারে আপনারা যে বিষয়টা, আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছি। সরকারকে তো ভালোভাবে বলার চেষ্টা সবসময় আমরা করেছি। এর আগেও আন্দোলন যখন আওয়ামী ফ্যাসিবাদের সময় আমরা করেছি, আমরা মিছিলের মাধ্যমে, বক্তব্য বিবৃতি দিয়ে, আমরা অবস্থান কর্মসূচি, মানববন্ধনের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি সরকারকে। কিন্তু তারা যখন বুঝেনি, যেই রাস্তাটা তারা বুঝে সেই রাস্তার দিকে আমাদের পরে যেতে হয়েছে। হরতাল, স্ট্রাইক অথবা ব্লকেড, এই জাতীয় কর্মসূচির দিকে যেতে হয়েছে। বর্তমান সরকারকেও আমরা ক্ষমতায় আসার পরে যথেষ্ট পরিমাণে সহযোগিতা, কোঅপারেশন করার ব্যাপারেই আমরা একমত। এবং একটা অভ্যুত্থানের পরে এত রক্তের বিনিময়ে যারা বেনিফিশিয়ারি হয়ে ক্ষমতায় গেল, সেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে হোক, যে কোনো মেকানিজমে হোক, অথবা কারো কাছে মুসলেখা দিয়ে হোক, ক্ষমতায় যাওয়ার পরে তারা দেশটাকে ভালোভাবে পরিচালনা করবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। প্রথম দায়িত্ব তাদের ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময় যে অধ্যাদেশগুলো করা হয়েছে, 133টা অধ্যাদেশ, যেটা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে বসে বারংবার নিজেরা জুলাই সনদকে ঠিক করেছিল। এবং এই অধ্যাদেশের ব্যাপারে তাদের সাথেও বিভিন্ন সময় সরকারের স্টেক আলাপ আলোচনা করেছিল। কিন্তু সেই অধ্যাদেশগুলোর ব্যাপারে তারা এখন তাদের সুবিধা অনুযায়ী অধ্যাদেশগুলো রিফাইনারি করছে, পরিবর্তন করছে, অথবা 20টা অধ্যাদেশ তারা উত্থাপন করে নাই, যার মধ্যে জনগুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো ছিল। আবার কিছু আইন তারা পাশ করেছে, আপনারা দেখেছেন, সেই জিনিসগুলো তাদের মতো কাস্টমাইজ করছে। যেমন গত সংসদে যেটা পাশ করেছে তারা, সেটা অর্থ অধ্যাদেশ বা ব্যাংক সংক্রান্ত একটা অধ্যাদেশ পাশ করা হয়েছে। সেখানে 82 ক ধারায় একটা বিষয় তারা পরিবর্তন করেছে, যেটা ইন্টারিম গভর্নমেন্ট বলেছিল যে 5টা ব্যাংক, যেটা সম্মিলিত ব্যাংক, ইসলামী ব্যাংকের একটা ফরম্যাট তৈরি করা হয়েছিল এবং ব্যাংকিং খাতে প্রচন্ড পরিমাণে অব্যবস্থাপনা রোধ করার জন্য এটা করা হয়েছিল। এই 5টা ব্যাংকের মধ্যে 4টা ব্যাংকের মালিক ছিল এস আলম। এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। ইসলামী ব্যাংকের একটা বড় শেয়ার তারা নিয়েছিল, লুটপাট করছে। ইসলামী ব্যাংক এবং এই 4টা ব্যাংক মিলে টোটাল 95,000 কোটি টাকা তারা এই ব্যাংকিং খাত থেকে নিয়ে লোপাট করছে, বিদেশে পাচার করছে, অথবা নিজেদের ব্যবসা করছে, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছে। এই জায়গায় তারা টাকা রিফিল করে নাই। এরপরে সরকার বাধ্য হয়ে এস আলম গ্রুপের সম্পদ ক্রয়ের নির্দেশ দিল ইন্টারিম গভর্নমেন্ট, এবং এই এস আলম গ্রুপের ব্যাংক 4টা যেগুলো আর চলছে না, সেগুলো মার্জ করে দিল। এখানে লিকুইড মানি ছিল না, তারল্য সংকটের কারণে সরকার বিপদে পড়েছিল। জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা আমানত, সেগুলো তারা ফেরত দিতে পারছিল না। এমতো অবস্থায় বাংলাদেশ সরকার তখন তাদের বাজেট থেকে থোক বরাদ্দ, ইন্টারিম গভর্নমেন্ট 25,000 কোটি টাকা থোক বরাদ্দ দিয়ে এই 5টা সম্মিলিত ব্যাংক রান করানোর জন্য একটা উদ্যোগ তারা গ্রহণ করছে। এবং সেখানে নতুন যে অধ্যাদেশ তারা তৈরি করেছিল, সেখানে স্পষ্টভাবে ইন্টারিম গভর্নমেন্ট বলেছিল যে পূর্বে যারা মালিক ছিল, জনগণের অর্থ তাসরুপ করছে, ডাকাতি করছে, লুটপাট করছে, এদেরকে আর কোনো সময় তারা মালিকানায় ফেরত যেতে পারবে না। সে অধ্যাদেশ এই সরকার এসে আবার বাতিল করে সেটা শিথিল করছে। 7% শেয়ার থাকলেই তারা আবার পূর্বের মালিকানায় ফেরত চলে যেতে পারবে। এটা জনগণের সাথে কোন লেভেলের প্রতারণা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। জনগণের আমানত ব্যাংকে, আপনি যদি ইসলামী ব্যাংকগুলোতে ওই 4টা ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে থাকেন, আপনাকে ওই টাকা ব্যাংক ফেরত দিতে পারছে না। ব্যাংক চলার জন্য সরকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে 25,000 কোটি টাকা দিয়ে ব্যাংকটা রান করলো, আবার সেই ব্যাংক যাতে লোপাট করতে পারে, তার মালিকানা ফেরত নেওয়ার জন্য এই অধ্যাদেশের এই ধারা বাতিল করে 7% মালিকানা থাকলেই আবার তারা পূর্বের মালিক হতে পারবে। তার মানে এস আলমকে পুরো 4টা ব্যাংক তাদের হাতে তুলে দেয়া। গতকাল ইসলামী ব্যাংকের এমডি কে অপসারণ করা হয়েছে কোনো কারণ ছাড়া। এর আগেই এখানে চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছিল। টোটাল ব্যাংকিং খাতকে লুটপাট আওয়ামী লীগ করতে সময় নিয়েছিল, বিএনপি মোটেও সময় নিচ্ছে না। এদের করুণ পরিণতি হবে। জনগণ যদি এখন বলে আমরা আর ব্যাংকে কোনো আমানত রাখবো না, আমাদের আমানত ফেরত দিতে হবে, ব্যাংকে যদি স্ট্রাইক করে, রেমিটেন্স পাঠানো যদি বিদেশে থেকে ভাইয়েরা বন্ধ করে দেয়, ডায়াসপোরারা বন্ধ করে দেয়, তাহলে এই সরকারের অর্থনীতি কোলাপস করবে, এই দেশের মধ্যে মুদ্রাস্ফীতি তৈরি হবে, তারল্য মারাত্মক সংকট তৈরি হবে, দেশের ভিতরে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে। এবং এই সরকারে বসে থাকা কিছু গুপ্তচর চাচ্ছে এই সরকার অকার্যকর হোক, এই দেশটা অকার্যকর হোক, এবং সেই জন্য তারা নানাভাবে চক্রান্ত করছে। আর এর মধ্যে অন্যতম একজন কুশীলব, এস আলমের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর, যিনি, যাকে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এস আলমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা, তার কাছ থেকে আর্থিক সুবিধা, গাড়ির সুবিধা নেওয়ার কারণে দল থেকে যাকে শোকজ লেটার পাঠানো হয়েছিল, সেই সালাউদ্দিন সাহেব, উনি তো ডিফেক্টো প্রধানমন্ত্রী এখন, তিনি তো আর ওই স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশের সবকিছুই চালাচ্ছেন। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমেই হয়তো কোনো কারুকার্য করে ভারতের আধিপত্যবাদের সাথে
অথবা কারোর সাথে মুসলেখা দিয়ে আমার মনে হয় যে এই ক্ষমতায় ইন্টারিম মানে এই বিএনপি সরকার বসছে, যার ফলে সালাউদ্দিনের উপরে প্রধানমন্ত্রীর কোনো কথা নাই। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে হাত টেবিল চাপড়ে তাকে সমর্থন দিতে হচ্ছে। তাদের নিজেদের সাথে নিজেরা মুনাফিকি করছে, বেইমানি করছে, দ্বিচারিতা করছে। দেখেন তাদের 31 দফা সংস্কার প্রস্তাবনার প্রথম দফা ছিল হচ্ছে রাষ্ট্র সংস্কার, তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। এখন এসে বলতে সংবিধান সংস্কার হয় নাকি, এটা সংস্কার হবে না, তারা এটা পরিমার্জন করবে। নিজেদের দফা যেটা তারা প্রচার করলো, বিলি করলো, কর্মশালা করলো, কাউন্সিল করলো 1.5 বছর ধরে, সেই দফার প্রথম দফাটাকেই তারা অস্বীকার করছে। 20 নম্বর দফার মধ্যে ছিল প্রশাসনিক দপ্তরগুলোতে সরকারি প্রশাসক নিয়োগ দেবে, কিন্তু সেখানে দলীয় কোনো প্রশাসক নিয়োগ হবে না। দেখছেন প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ প্রত্যেকটা সিটি কর্পোরেশনে এবং উপজেলা পর্যায় পর্যন্ত দলীয় রাজনীতি প্রশাসক নিয়োগ দিতে পারবে, এই মর্মে তারা আইন পাস করছে। তার মানে একেবারে নিজেদের প্রতিটা দফা এরকম ধরে ধরে যদি বলা যেত, নিজেদের সংস্কার প্রস্তাবনার সাথেই নিজেরাই গাদ্দারি শুরু করছে। স্পষ্টত এটা মুনাফিকি। না কেন গুরুত্ব দেবে? তারা দফা দিছে 31 দফা সংস্কার প্রস্তাবনা, রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা। তো রাষ্ট্র সংস্কারের এখানে আবার দফা আর ইস্তেহারের মধ্যে ক্লাস লাগাবে কেন? দ্বিতীয়ত তারা গণভোটের কথা বলছে যে তারা ইস্তেহার জনগণকে দিয়ে ক্ষমতায় এসেছে। দফাও তো জনগণের কাছে দফা ইস্তেহার দুইটাই সমন্বিতভাবে তাদের দফা এবং ইস্তেহারের মধ্যে সব কথাগুলোই ছিল, এবং তাদের ইস্তেহারের মধ্যে এমন কিছু ছিল না যেগুলো তাদের 31 দফাকে কন্ট্রাডিক্ট করে। আপনি পড়ে দেখবেন, স্পষ্ট বুঝতে পারবেন, এগুলো আমরা টোটালি পড়ছি। এখন দফা ধরে ধরে বাস্তবায়নের আগে তাদের প্রায়োরিটি ছিল ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশগুলো করে গেছে, সেই অধ্যাদেশ 3 মাসের মধ্যে সংসদ চালু হলে এগুলো বাস্তবায়ন করা, এটা তাদের অন্যতম একটা কমিটমেন্ট ছিল। ঐক্যমত্য কমিশনে তারা একসাথেই কিন্তু সেই কথাগুলো বলছে। এবার ঐক্যমত কমিশনে যে গণভোটের ব্যাপারে তারা ঐক্যমত হয়েছে, গণভোটের প্রথম প্রস্তাবনাও তারা উত্থাপন করেছে, কিন্তু সেই গণভোটের রায় জনগণ যেখানে 70% রায় দিয়েছে, সেই রায়কে তারা গড়িমসি করছে। এখানে গিয়ে তাদের খেয়াল খুশি মতো এটাকে কাস্টমাইজ করে পরবর্তীতে বিল হিসেবে নাকি উত্থাপন করবে। পৃথিবীর এমন কোথাও ইতিহাসে নজির আপনারা যদি দেখাইতে পারেন আমাকে জানান। আমার পড়াশোনা যতটুকু করছি আমি এটা দেখি নাই যে গণভোট হওয়ার পরে পৃথিবীর কোনো দেশে সেই গণভোটের রায় অমান্য করে একটা সরকার অন্য কোনো কিছু বাস্তবায়ন করে বা তাদের মতো করে কাস্টমাইজ করতে পারে। গণভোট সবসময় হ্যাঁ না রায় হয়, ওইখানে কে নোট অফ ডিসেন্ট দিল আর কে নোট অফ ডিসেন্ট দিল না, এর উপরে করে পৃথিবীর কোনো জায়গায় কোনো গণভোট হয় না। এই দেশে প্রথম গণভোট হয়েছিল শেখ মুজিবের মৃত্যুর পরে, যখন এই জিয়াউর রহমান ক্ষমতায় আসলো 1977 সালে 30 মে যে গণভোট হয়েছিল, সেখানে বলা হয়েছিল জিয়াউর রহমানের নীতি ও আদর্শের সাথে যারা একমত তারা হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন, তার শাসনকে বৈধতা দেওয়ার জন্য। তখন 98% মানুষ হচ্ছে তার পক্ষে রায় দিয়েছিল। তো জিয়াউর রহমানের নীতি আদর্শ কে জানে? ওই সময় জনগণের মধ্যে 50% হচ্ছে অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষ ছিল, স্বল্প শিক্ষিত ছিল। সেই মানুষ তো নিজের জিয়াউর রহমানের নীতি আদর্শ পইরা গণভোটের রায় দেয় নাই। এখন এসে সালাউদ্দিন সাহেব বলতেছে হ্যাঁ ভোটের যে 4টা পয়েন্ট ছিল এগুলো পড়তেই নাকি তার 3 ঘন্টা সময় লেগে গেছে, জনগণ না পড়েই আন্দাজে ভোট দিয়ে ফেলছে। তাহলে ওই গণভোটের বৈধতাও তো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এরপরেও বিএনপি আরেকবার 90 সালে এসে গণভোট দিয়েছিল। এর মাঝখানে আরেকটা গণভোট হয়েছিল। বাংলাদেশে এবার 3টা গণভোট হয়েছে, প্রত্যেকটা গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন হয়েছে এবং তার সাংবিধানিক স্বীকৃতি ছিল। এই স্বীকৃতি 2011 সালে এসে আওয়ামী লীগ সরকার বাতিল করছে। এরপরে এসে ইন্টারিম গভর্নমেন্ট সেটাকে আবার অধ্যাদেশ আকারে উত্থাপন করেছে এবং এই গণভোট অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে, এবং এই ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। এবং গণভোটের পক্ষে এই উত্তরবঙ্গে এসেই তারেক জিয়া গণভোটের পক্ষে দয়া করে আপনারা হ্যাঁ ভোট দিবেন, তার মানে সে হ্যাঁ ভোট দিছে, তার ভোটকে সে অস্বীকার করতেছে। সালাউদ্দিন সাহেব হ্যাঁ পক্ষে ভোট চাইছে, তার ভোটকে সে অস্বীকার করতেছে। তার মানে নিজে ভোট দিয়া নিজেই এটাকে অস্বীকার করা, এই অধ্যাদেশকে না মানা, এটাকে কাস্টমাইজ করার কথা বলা, স্পষ্টত নিজেদের সাথে নিজেদের দ্বিচারিতা, এটা মুনাফিকি। এবং বিএনপি এই মুনাফিকি নিজেদের সাথে করার কারণে রাষ্ট্রের জনগণ মনে করছে তাদেরকে প্রতারিত করা হয়েছে। জনগণ এর প্রত্যুত্তর দিবে যদি তাদের সুবুদ্ধির উদয় না হয়।